আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন নিয়ে। তো আমরা প্রথমেই তোমাদের দেখাবো সেট ও ফাংশন ম্যাথগুলো করতে আমাদের কিন্তু সংখ্যা নিয়ে একটু আলোচনা করতে হয়, বা সংখ্যা সম্পর্কে আমাদের কি প্রাথমিক একটা ধারণা থাকা লাগে। তা না হলে আমরা সেট বা ফাংশনের অঙ্কগুলো সমাধান করতে পারবো না। তো আজকের ক্লাসে আমি প্রথমেই তোমাদের দেখাবো যে সংখ্যা মানে যে বিষয়গুলো লাগে আমি ওইগুলো ডিটেলসে আলোচনা করব। তারপরে তোমাদের বইয়ের যে বেসিক আলোচনা আছে, যে থিওরি টার্ম আছে, এই থিওরি টার্ম আমি ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। তো প্রথমে আমি তোমাদের দেখাবো যে পূর্ণ সংখ্যা। এই বিষয়ে তোমরা অনেকেই জানো পূর্ণ সংখ্যা কি, তবু আমার সাথে আরেকবার দেখো এবং খাতায় লিখে নোট করো এবং বেশি বেশি প্র্যাকটিস করো, মুখস্থ করে বেশি বেশি প্র্যাকটিস করো। তো দেখো পূর্ণ সংখ্যা জিনিসটা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। একে এই জেড দ্বারা প্রকাশ করা হয়, বড় অক্ষরে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন -1, -2, -1, 0, 1, 2, 3 এই ইত্যাদি, এগুলো কি হচ্ছে পূর্ণ সংখ্যা। একে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। আমি আবারও বলি, পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই পূর্ণ সংখ্যা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেট অঙ্কের ক্ষেত্রে, তাই পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। তারপর আসি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত, মানে শূন্য বাদে বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। একে বড় অক্ষরে এন দ্বারা প্রকাশ করা হয়, বড় অক্ষরের এন দ্বারা প্রকাশ করা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি, এভাবে কি চলতেই থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যাটা আমি আবারও বলি, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। একে এন দ্বারা প্রকাশ করা হয় এবং 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আসি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটাও আমাদের সেট অঙ্কের মধ্যে আসবে। তো এই মৌলিক সংখ্যা সহ আমরা যদি মৌলিক সংখ্যাগুলো জানি তাহলে আমাদের সেট নির্ণয় করা সুবিধে হবে। তো দেখো, মৌলিক সংখ্যা একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। একের চেয়ে বড় হবে এবং এক ও ওই নিজে, মানে ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো ওই সংখ্যার গুণনীয়ক থাকবে না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। গুণনীয়ক বিষয়টি যদি না বোঝো আমরা পরবর্তীতে পেজে দেখছি গুণনীয়ক। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট 25টি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট 25টি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? আবার আমি বলি, একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো হলো মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি, যথা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। দেখো, এই 2-এর 1 এবং ওই 2 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3-এরও দেখো 3 এবং ওই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো 5 দেখো, 5-এর 1 এবং ওই 5 নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো এইভাবে প্রত্যেকটা সংখ্যাই এভাবে কি মৌলিক সংখ্যা হবে। তাহলে মৌলিক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পড়ে এইভাবে মৌলিক সংখ্যা তোমরা মনে রাখবে এবং এই সংখ্যাগুলো কি মুখস্থ করে রাখবে একটু কষ্ট হলেও, তাহলে সেট অঙ্ক নির্ণয় করতে অনেক সুবিধে হবে। তো দেখি আমি এটা জোড় সংখ্যা। তোমরা অনেকেই জানো ক্লাস
3-4 ক্লাস 2-তে জোড় সংখ্যা শিখেছো, ক্লাস 1-এ জোড় সংখ্যা শিখেছো, তবু আমি আবারও তোমাদের একটু মনে করে দিচ্ছি যে জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 ক্রমিক জোড় সংখ্যা মানে পরপর জোড় সংখ্যাগুলো আমি এখানে লিখে দিয়েছি। জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 এভাবে কি চলতেই থাকবে। তারপর দেখো বিজোড় সংখ্যা যে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25 এগুলো কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবার আসি গুণনীয়ক কাকে বলে এবং গুণনীয়ক কিভাবে আমরা নির্ণয় করব। তো দেখো গুণনীয়ক, কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যায়, কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক, মানে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ করে যায় ওই সংখ্যাগুলোই ওই সংখ্যার কি গুণনীয়ক। কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ককে উৎপাদকও বলা হয়, গুণনীয়ককে উৎপাদকও বলা হয়। তাই গুণনীয়কের বৈশিষ্ট্য দেখো, এক যে কোনো সংখ্যারই একটি কি গুণনীয়ক, 1 যে কোনো সংখ্যারই একটি গুণনীয়ক, প্রত্যেক সংখ্যা নিজেই তার একটি গুণনীয়ক, প্রত্যেক সংখ্যা নিজেই তার একটি গুণনীয়ক। যেমন 12 এর গুণনীয়ক মানে 12কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো দেখো আমি এইভাবে গুণ করে লিখেছি মানে ভাগকে বোঝাইছি। 12কে 1 দ্বারা গুণ করলে 12 হয়, 12কে 2 গুণ হলো 6 করলে 12 হয়, 3 গুণ 4 করলে হচ্ছে 12 হয়। এই যে এই গোল করে আমি দেখিয়ে দিয়েছি 4 কোণা করে, এইগুলো সংখ্যা দিয়ে 12 যদি আমি ভাগ করি তবে 12 ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে 12 ভাগ করা যায় না। যেমন 1 দিয়ে 12 ভাগ করা যায়, তারপরে 2 দিয়ে 12 ভাগ করা যায়, 3 দিয়ে 12 ভাগ করা যায়, 4 দিয়ে 12 ভাগ করা যায়, 6 দিয়ে 12 ভাগ করা যায়। এই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক, এই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কাকে বলে? কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক, গুণনীয়ককে উৎপাদকও আবার বলা হয়। এক যে কোনো সংখ্যার গুণনীয়ক, প্রত্যেক সংখ্যা নিজেই তার একটি গুণনীয়ক। যেমন এক্সাম্পল আমি 12 এর গুণনীয়কগুলো লিখেছি 1, 2, 3, 4, 6, 12। এ দেখো এই 1 হলো যে কোনো সংখ্যারই গুণনীয়ক একটি, আর যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যা নিজেই তার একটি গুণনীয়ক। প্রত্যেক সংখ্যা নিজেই তার একটি গুণনীয়ক, এক যে কোনো সংখ্যার গুণনীয়ক। আশা করি এই বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার আসি যে গুণিতক কাকে বলে। গুণিতক কথাটাও আমাদের আসবে পরীক্ষায় বা সেট অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলা হয়। একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ করা হলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলা হয়। অথবা একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে গুণিতক বলে। অথবা একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা যে সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে গুণিতক বলে। মানে কোনো সংখ্যা দ্বারা গুণ করার পরে যে গুণফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি গুণিতক। এক কথায় আমরা যে ছোটবেলার নামতা পড়েছি, নামতা পড়লে কি হয়, নামতা সমান চিহ্নের পরে যেটা পায় ওইগুলোই হচ্ছে গুণিতক। ঠিক আছে? তো দেখো প্রত্যেক সংখ্যা তার নিজেরও একটি গুণিতক, প্রত্যেক সংখ্যা তার নিজেরও একটি গুণিতক। প্রত্যেক সংখ্যার অসংখ্য গুণিতক আছে, প্রত্যেক সংখ্যার অসংখ্য গুণিতক আছে। যেমন 6-এর গুণিতকগুলো এখানে 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72 ডট ডট ডট। তো দেখো আমি এখানে 6-এর ঘরের নামটা মতো লিখে দিয়েছি যে 6-কে 6, দেখো 6 দুখানি 12, 3 6, 18 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, 6 48, 6 9 54। তো এতটুকুই আমি লিখছি, ডট ডট দিয়ে দিছি। তো দেখো এই আমি প্রথমে 6-কে 1 দ্বারা গুণ করছি 6 হয়েছে, 6-কে 2 দ্বারা গুণ করছি 12 হয়েছে, 6-কে 3 দ্বারা গুণ করছি 18 হয়েছে, 6-কে 4 দ্বারা গুণ করছি কত হয়েছে 24 হয়েছে, 6-কে এবার 5 দ্বারা গুণ করছি 30 হয়েছে, 6-কে 6 দ্বারা গুণ করছি 36 হয়েছে, 6-কে 7 দ্বারা গুণ করছি 42 হয়েছে। তো দেখো এই যে গুণফল মানে
নামটা পড়ার পরে যে গুণফলটা আমরা পাচ্ছি সেইগুলোই হচ্ছে কি গুণিতক। খুব সোজাভাবে আমি বুঝিয়ে দেব, সেগুলো হচ্ছে গুণিতক। গুণিতক একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করা, একটি সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে গুণিতক বলে। অথবা একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলা হয়। প্রত্যেক সংখ্যা তার নিজেরও একটি গুণিতক। দেখো এখানে 6 রয়েছে, 6 তার নিজের একটি গুণিতক রয়েছে। প্রত্যেক সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। তো দেখো এখানে যদি আমি গুণ করতেই থাকি এইভাবে স্বাভাবিক সংখ্যা দ্বারা, যেমন 1 2 3 4 5 6 7 ইত্যাদি 9 10 11 12 ইত্যাদি 6কে দ্বারা মানে পরপর সংখ্যাতে গুণ করতেই থাকে, গুণ করলে গুণ পরবর্তী সংখ্যা এসেই যাবে, গুণিতক এসে যাবে। তাই গুণিতক একটি প্রত্যেক সংখ্যার গুণিতক অসংখ্য, মানে গুণিতকের কোনো শেষ নেই, গুণিতক এসেই যাবে। ডট ডট দিয়ে দিয়েছে এইভাবে। তো আশা করি তোমরা গুণিতক বিষয়টা বুঝতে পারছো বা সংখ্যা সম্পর্কে। এই সংখ্যাগুলো কি প্রথমে আমরা আলোচনা করলাম কি পূর্ণ সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তারপরে দেখালাম যে গুণিতক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে। ঠিক আছে, তো দেখো তোমাদের তারপরে আমি দেখাই তোমাদের এই যে সংখ্যার এই সমান, এই যে এটা হলো সমান চিহ্ন, এই যে সমানকে আমি কেটে দিচ্ছি, এটা হচ্ছে সমান নয় বা সমান চিহ্ন নয়। এই যে এই পাশে হা করেছে, মানে বাম দিকে হা করে রয়েছে, এটা হলো বৃহত্তম চিহ্ন। আর হলো ডান দিকে হা করে রয়েছে, এটা হলো ক্ষুদ্রতম চিহ্ন, ক্ষুদ্রতম চিহ্ন। তো তারপরে দেখো তোমাদের এই চিহ্নগুলো একটু মনে রাখবে, যে এটা সমান চিহ্ন, এটা সমান নয় চিহ্ন, এটা হলো বৃহত্তম চিহ্ন। আর এই যে বৃহত্তম চিহ্ন এর নিচে যদি আমরা দাগ দিয়ে দিই, তাহলে বৃহত্তম চিহ্ন ইকুয়াল, মানে গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, এটা ক্ষুদ্রতম চিহ্ন। এটা যদি আমি নিচে দাগ দিই তাহলে কি লেস দ্যান ইকুয়াল হবে, মানে নিচে একটা দাগ গিয়ে মানে সমান চিহ্ন, সমান দেওয়া আর কি। তারপরে তোমাদের যে বিষয়গুলো লাগে, যে 1 স্কোয়ার করলে কত হয়, এই বিষয়গুলো সবাই তোমরা জানবে বা ক্যালকুলেটর হাতে থাকলে পারবে। তবে আমি তোমার সাজেস্ট করছি যে এই সংখ্যাগুলো একটু মুখস্থ করে রাখতে তোমাদের, তাহলে সেট অঙ্ক করতে মানে দ্রুত সময়ের মধ্যে তোমরা সমাধান করতে পারবে। তো 1 স্কোয়ার করলে কত হয়, মানে 1 বর্গ করলে 1 হয়, 2 বর্গ করলে 4 হয়, 3 বর্গ করলে 9 হয়, 4 বর্গ করলে 16 হয়, 5 বর্গ করলে 25 হয়, 6 বর্গ করলে 36 হয়, 7 বর্গ করলে 49 হয়, 8 বর্গ করলে 64 হয়, 9 বর্গ করলে 81 হয়, 10 বর্গ করলে 100 হয়, 11 বর্গ করলে 121 হয়, 12 বর্গ করলে 144 হয়। তারপর দেখো -1 বর্গ করলে 1 হয়, -2 বর্গ করলে 4 হয়, -3 বর্গ করলে 9 হয়, -4 বর্গ করলে 16 হয়, -5 বর্গ করলে 25 হয়, -6 বর্গ করলে 36 হয়, -7 বর্গ করলে হয় হলো 49, -8 বর্গ করলে হয় 64, -9 বর্গ করলে হয় 81, -10 বর্গ করলে হয় 100, -11 বর্গ করলে হয় 121, -12 বর্গ করলে হয় 144, -13 বর্গ করলে হয় 169। তারপরে আসি যে কিউব করলে কত হয়, কিউবগুলো আমাদের প্রয়োজন হয়, তাই না? তো দেখো 1 কিউব করলে 1 হয়, 2 কিউব করলে 8 হয়, 3 কিউব করলে 27 হয়, 4 কিউব করলে 64 হয়, 5 কিউব করলে 125 হয়, 6 কিউব করলে 216 হয়, 7 কিউব করলে 343 হয়, 8 কিউব করলে 512 হয়, 9 কিউব করলে 729 হয়, 10 কিউব করলে 1000 হয়। তোমরা পারলে আরো 15 পর্যন্ত সংখ্যা মনে রাখবে, ঠিক আছে? তো দেখো এবার -1 কিউব করলে আমরা কিউব চিহ্নগুলো দিয়ে দিই। -1 কিউব করলে হয় -1, -2 কিউব করলে হয় -8, -3 কিউব করলে হয় -27, -4 কিউব করলে হয় -64, -5 কিউব করলে হয় -125, -6 কিউব করলে হয় -216, -7 কিউব করলে হয় -343, -8 কিউব করলে হয় -512, -9 কিউব করলে হয় -729, -10 কিউব করলে হয় -1000।
তো সংখ্যা নিয়ে প্রাথমিক ধারণা দিলাম। এই সংখ্যাগুলো তোমরা এই প্রথম ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।